হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে আমার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। আজকে শুক্রবার আর এখন সকাল ওই 11:30 মতো বাজে। আর এইদিকে আমি অলরেডি রান্নাঘরে এসে আজ দুপুরের রান্নার জোগাড় জানতে শুরু করে দিয়েছি। গতকাল রাতেই ভেবে রেখেছিলাম আজ দুপুরের জন্য কি কি রান্না করব, এবং সেই ভাবনার সাথে তাল মিলিয়েই আমি আমার কাজের অল্প কিছুটা পর্ব অলরেডি সেরে ফেলেছি, আর বেশ কিছুটা এখনো বাকি রয়েছে। গতকাল রাতেই ভেবে রেখেছিলাম আজ এই লাল শাকটা রান্না করব, আর ঘরে কয়েক পিস স্যামন মাছ পড়ে আছে, সেটাকেও রান্না করব। আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলুর ভর্তা বানাবো। আর সেই ভাবনা অনুযায়ী আলুর ভর্তা বানানোর জন্য অলরেডি আলু সেদ্ধ করা হয়ে গেছে। স্যামন মাছের আঁশ ছাড়িয়ে নিয়ে সেগুলোতে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখাও হয়ে গেছে। এখন এই লাল শাকটাকে ভালো করে ধোয়া হয়ে গেলে তারপর শাকটা কেটে নেব, আর তারপরেই রান্নাটা বসিয়ে দেবো। আর আজকের এই ব্লগটার শুরুতেই আমি আপনাদের সবাইকে একটা কথা একটু জানিয়ে রাখি, যে গত বেশ কয়েকদিন ধরে বেশ ভালো রকমের ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমার গলার অবস্থা বেশ একটু খারাপ হয়ে রয়েছে, এবং সেই জন্য হয়তো আমার গলার আওয়াজটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। তো সেই কারণে আমি প্রথমেই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এইদিকে লাল শাকটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে কাটা হয়ে গেলে তারপর রান্নাটা বসিয়ে দেবো। রান্না করতে যতটা না সময় লাগে, রান্নার আগের এই সমস্ত জোগাড়জান্তি করতে আর রান্না বান্নার পরে রান্নাঘর গুছিয়ে থালা বাসন ধুয়ে রান্নাঘর থেকে বেরোতে মনে হয় এর থেকে বেশি সময় লেগে যায়, তাই না বলুন? মানে রান্নাঘরে যদি একবার এই রান্না বান্না করার জন্য ঢোকা হয়, তাহলে তো মোটামুটি ধরুন সব মিলিয়ে ওই 3-4 ঘন্টার সময় যে কিভাবে অনায়াসেই রান্নাঘরের ভেতরে কেটে যায় তা বোঝাই যায় না। অনেকদিন বাদে ঘরে এই লাল শাকটাকে আনা হয়েছে জানেন, না হলে তো আমাদের ঘরে সাধারণত ওই পালং শাক না হলে মেথি শাকটা নিয়ে আসা হয়। আসলে এখানে এই লাল শাকটা সারা বছর বাজারে পাওয়াও যায় না জানেন। ক্যানাডাতে এই গরমকালে 3-4টে মাসে বাজারে এই লাল শাকটাকে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। তাও যে সব সময় খুব একটা ভালো পাওয়া যায় তাও নয়। কপাল ভালো থাকলে সুন্দর সতেজ এক ঝাঁক লাল পাতার আটি নজরে পড়ে, আর কপাল খারাপ থাকলে তো মরা কালো কালো পাতা নজরে আসে। আর শীতকালে মানে ওই বছরের 7-8 মাস তো একে দূর দূর পর্যন্ত কোথাও আর দেখতেই পাওয়া যায় না। তাই গরমকালটা পড়লে মাঝে মধ্যে ঘরেই লাল শাকটাকে নিয়ে আসা হয়, কারণ বাকি 7-8 মাসে তো একে আর দেখতেই পাওয়া যাবে না। তবে ক্যানাডার সব গ্রসারি শপে গেলেই যে এই লাল শাকটা দেখতে পাওয়া যায় তা কিন্তু একদমই নয় জানেন। একমাত্র এখানকার বাংলাদেশি গ্রসারি শপে গেলেই এই লাল শাকটা নজরে পড়ে। আর জানেন, ক্যানাডাতে আমাদের দেশের যাবতীয় যা শাক পাতা পাওয়া যায় তার মধ্যে এই লাল শাকটা সবচেয়ে বেশি দামে এখানে বিক্রি হয়। এখানে এই এক আটি লাল শাকের দাম নেয় $7 $8 করে জানেন। মানে ধরুন এই এক আটি লাল শাকের দাম দেশের টাকার প্রায় ওই 430 টাকা বা 490 টাকার মতো করে পড়ে। কিন্তু পালং শাক, মেথি শাক বা সর্ষে শাক এগুলো কিন্তু এখানে $3-4 পাওয়া যায়, আর মোটামুটি সারা বছরই বাজারে দেখতে পাওয়া যায়। কিন্তু লাল শাক কিনতে গেলে আমাদের বাকি শাকগুলোর থেকে দ্বিগুণ দাম দিয়ে কিনতে লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা, যে এই লাল শাক ক্যানাডিয়ান গ্রসারি শপগুলোতে কিন্তু একদমই দেখতে পাওয়া যায় না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পরে এই গরমের সময়টাতে এখানকার বাংলাদেশি গ্রসারি শপগুলোতে গেলে মাঝে মধ্যে নজরে পড়তে পারে। এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার শাকটা কাটা হয়ে গেছে। এখন ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে শাকটা রান্না করব, আর অন্য কড়াইটাতে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা স্যামন মাছটা ভাজতে থাকবো। লাল শাকটা তো একদম সিম্পল ভাবেই রান্না করব, মানে ওই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো, আর ব্যাস তারপর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে থাকবো। কিন্তু স্যামন মাছটা একটু অন্যরকম ভাবে বানাবো। যদিও স্যামন মাছ দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা কাতলা মাছ দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু ঘরে কাতলা মাছ নেই দেখে স্যামন মাছের সাথেই ওই রেসিপিটা বানাবো। যদিও আগে একবার এরকম ভাবে স্যামন মাছ দিয়ে বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। তাই ভাবলাম আজ যখন বানাচ্ছি তাহলে এইবার আপনাদের সাথেও এই রেসিপিটা একটু শেয়ার করি। তো আমি অলরেডি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তবে শুধু তেল দিয়ে ভাজছি না, অল্প একটু তেলের সাথে 2 চামচ মতো বাটার দিয়ে তার মধ্যে ভাজছি।
আপনারা যদি চান তাহলে বাটারের পরিবর্তে 2 চামচ ঘিও ব্যবহার করতে পারেন। আর এই যে এই পাশে লাল শাকটাও রান্না হচ্ছে। সারা বছর যখন ওই এক পালং শাক, পুঁই শাক আর মেথি শাক খেতে খেতে একঘেয়েমি লাগতে শুরু করে, তখন মাঝে মাঝেই মনে হয় কবে যে এই গরমকালটা আসবে আর বাজারে একটু লাল শাকটাও পাবো। আর আমার ঘরে মাছ, মাংস, ডিম যাই রান্না হোক না কেন, তার সাথে যে কোনো একটা সবজি তো থাকবেই থাকবে। আর ডাল, ওটাও কিন্তু আমাদের ঘরে রোজই খাবারের মেনুতে থাকে। তবে ডালটা আজকে আর রান্না করতে লাগবে না, ওটা গতকালই বেশ অনেকটা একসাথে রান্না করে রেখেছিলাম, তাই আজ আর ডালটা রান্না না করলেও চলবে। আর জানেন, গরমকালটা পড়লেই যে সবসময় বাজারে গেলে লাল শাকটা পেয়ে যাই তা কিন্তু একদমই নয়। গত 3 সপ্তাহের উইকেন্ডগুলোতে যখন হাজবেন্ডের সাথে বাজার করতে গেছিলাম, তখন 1 সপ্তাহ তো লাল শাকটা পেলামই না। আর বাকি 2 সপ্তাহ ইনাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু এতটাই বাজে অবস্থায় ছিল যে সেগুলো ঘরে আনলে ওই অর্ধেকের বেশি পাতা ফেলে দিয়ে রান্না করতে হতো, তাই আর নিয়ে আসিনি। এত দাম দিয়ে এক আঁটি লাল শাক কিনে যদি তার মধ্যে থেকে অর্ধেকটা ফেলেই দিতে হয়, কারই না খারাপ লাগবে বলুন। কিন্তু আজ যে লাল শাকের আটিটা রান্না করছি, এটা আবার বেশ ভালোই ছিল। আর সেটা তো আমি যখন শাকটা কাটছিলাম আপনারাও দেখলেনই, শুধু মাটি আর বালিটা একটু বেশি ছিল, তাই ধোয়ার সময় একটু ভালো করে ধুতে হয়েছিল। তবে এই লাল শাকটা কিন্তু গত সপ্তাহের উইকেন্ডে যখন বাজারে গেছিলাম তখন পাইনি জানেন। এই গত বুধবার আমার হাজবেন্ড সন্ধ্যের সময় কাজ থেকে ফেরার পথে গেছিল আমাদের ফ্ল্যাটের কাছেরই এক বাংলাদেশি গ্রসারি শপে। মাঝে মধ্যে যেদিন কাজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি আসতে পারি, সেদিন বাড়ি আসার পথে ওই বাঙালি দোকানটার থেকে কয়েকটা সিঙ্গারা কিনে নিয়ে আসে। আসলে বেশ ভালোই সিঙ্গারা পাওয়া যায় ওই দোকানটাতে। তো ওই গত বুধবার কাজ থেকে বাড়ি ফেরার পথে সিঙ্গারা আনার জন্যই ঢুকেছিল ওই দোকানটাতে। আর ঢুকে দেখে বেশ ভালো ভালো কয়েক আঁটি লাল শাক পড়ে রয়েছে। আর ব্যাস, সেই দিন সন্ধেবেলা আমার ঘরে কয়েকটা সিঙ্গারার সাথে সাথে ঢুকেছিল এই লাল শাকের আটিটা। আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে টুকটুক করে যে কটা বাসন পারি হাতেই ধুয়ে নিচ্ছি। আসলে রান্নার শেষে এবং খাওয়া দাওয়ার পর বেশ অনেক কটা বাসনই হয়ে যায়। আর তখন দেখা যায় একসাথে এতগুলো বাসন ডিশওয়াশারের মধ্যে আর ধরে না। তখন আবার সেই কিছু বাসন হাতেই মেজে নিতে লাগে। তাই আমি আগে ভাগেই রান্নাটা বসিয়ে টুকটুক করে 2-4টে বাসন হাতেই ধুয়ে নিই। তো যেটা বলছিলাম, বুধবার সন্ধেবেলা লাল শাকের আটিটা ঘরে ঢুকেছিল তো ঠিকই, কিন্তু ওটাকে আর রান্না করা হয়েছিল না। যেহেতু সকালবেলা সব রান্না বান্না সারা হয়ে গেছিল, আর গতকাল অন্য বেশ কয়েকটা কাজে একটু ব্যস্ত থাকাতে রান্নার দিকে বেশি আর আসা হয়নি, তাই আজ এটাকে রান্না করছি। আর এইদিকে স্যামন মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, সেগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি। আর সেই সেম কড়াইতেই অল্প একটু তেল দিয়ে চপ করে রাখা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে হালকা করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই সময় ভাবছেন, কিরে বাবা, ঘরে একটু লাল শাক রান্না করছে, তাই নিয়ে কত গল্পই না করে চলেছে। আসলে ব্যাপারটা কি জানেন তো, এখানকার দৈনন্দিন জীবন আর দেশের দৈনন্দিন জীবনের মধ্যে সত্যিই অনেকটা পার্থক্য। আপনারা যে জিনিসটা খুব সহজেই দেশে পেয়ে যান, আমরা প্রবাসীরা প্রবাসের মাটিতে সহজে সেই জিনিসটা সবসময় পাই না। তাই হয়তো আমরা অল্প কিছুর মধ্যেই বা সামান্য সামান্য জিনিস বা ব্যাপারগুলোর মধ্যেই আনন্দ খুঁজে পাই। এমনিতেও কথাতেই আছে, যে জিনিসটা আমরা সহজে পাই সেই জিনিসটা কাছে থাকতে আমরা সেটার কদর কখনো করি না। কিন্তু যখনই সেই জিনিসটার থেকে অনেকটা দূরে চলে যাই বা জিনিসটাকে হারিয়ে ফেলি, তখন গিয়ে আমরা সেই জিনিসটার মূল্য বুঝতে পারি। দেশে থাকতে শুধু মনে হতো দেশের থেকে বিদেশের জীবনটাই অনেক ভালো। আর এখন এত বছর ধরে বিদেশে থাকার পর বুঝতে পারি, আসলে দেশের জীবনটার থেকে বিদেশের জীবনটাতে কষ্ট আর অ্যাডজাস্টমেন্টের লেভেলটা অনেকটাই বেশি। এখানে 12 মাসে 13 পার্বণ উদযাপন করার সুযোগ আমরা পাই না। এখানে বছরে 2-3টে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা বার্থডে পার্টিতে যাওয়ার সুযোগও আমরা পাই না। মন চাইলো আর ছুটি গিয়ে একটু বাবা মার সাথে দেখা করে আসার সুযোগটাও আমরা পাই না। এখানকার জীবনটা সত্যিই ভীষণ একঘেয়েমি একটা জীবন। একই রুটিনে সারাটা সপ্তাহ, সারাটা মাস, এমনকি সারাটা বছর যে কিভাবে কেটে যায় তা সত্যিই বুঝতে পারা যায় না।
কারণ এখানে প্রত্যেকের জীবনই ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। আর এইদিকে এখন আমি চপ করে রাখা একটা বড় সাইজের টমেটো এবং ছোট ছোট টুকরো করে কেটে রাখা ২-৩টে মতো কাঁচা লঙ্কাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানকার মানুষজন তো, স্পেশালি মহিলারা, সারা সপ্তাহে কোন দিন কি কাজ করবে, কোন দিন কি রান্না করবে এবং উইকেন্ডে কোথায় ঘুরতে যাবে বা কোথায় শপিং করতে যাবে, সব কিছু ৭-৮ দিন আগে থেকেই প্ল্যান করে ডায়েরিতে লিখে রাখে এবং সেই প্ল্যান অনুযায়ী বা গতানুগতিক একটা রুটিন অনুযায়ী এদের কাজ চলতে থাকে। তবে আমার যেটা মনে হয়, গতানুগতিক রুটিন বা একটা এফেক্টিভ রুটিন মেনে লাইফ লিড করা তো অবশ্যই ভালো। তাতে আমরা আমাদের সমস্ত কাজগুলোকে ঠিক সময়ের মধ্যে শেষ করতে পারি এবং তাতে কোনো কাজ ভুলে যাওয়ার সম্ভাবনাটাও অনেকটাই কম থাকে। অর্থাৎ সবকিছু মিলিয়ে একটা রুটিন মেনটেন করে চললে দেখা যায় যে সেটা আমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটোর জন্যই বেশ ভালো। কিন্তু মাথায় রাখতে হবে, রুটিনটা যেন জীবনটাকে আবার একঘেয়েমি পর্যায়ে না নিয়ে চলে যায়। তো সেই জন্য মাঝে মধ্যে ২-১ সময় রুটিনের বাইরে গিয়ে টুকটাক এমন কিছু কাজ করা উচিত যেটা করতে আমাদের ভালো লাগে বা আমাদের মুখে কিছুক্ষণের জন্য হাসি ফুটিয়ে তোলে, বা প্রত্যেক দিনের একঘেয়েমি জীবনটাতে কিছু স্পেশালিটি নিয়ে আসে। আর এইদিকে আমি ১ কাপ গরম দুধের মধ্যে ১ চামচ ময়দা ভালো করে গুলে নিচ্ছি। এটাকে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মশলার সাইড দিয়ে অয়েল সেপারেট আউট হতে শুরু করে দিয়েছে, তাই এই সময় এই মিশ্রণটা কড়াইতে দিয়ে দিতে হবে। তো যেটা বলছিলাম, প্রত্যেক দিনের একঘেয়েমি জীবনটাতে কিভাবে একটু টক ঝাল মিষ্টি অ্যাড করব, সেটা তো সম্পূর্ণই আমাদের হাতে থাকে। কেউ টক খেতে বেশি পছন্দ করেন, তো কেউ একটু বেশি ঝাল, আবার কেউ কেউ মিষ্টি খেতে বেশি পছন্দ করেন। তাই যে যেটা পছন্দ করেন, প্রত্যেক দিনের গতানুগতিক রুটিনের মধ্যে থেকে আধ ১ ঘন্টা সেরকম কিছু একটা করেই সেই দিনটাকে স্পেশাল বানিয়ে ফেলুন। তাতে রুটিনও মেনটেন করে চলা হলো আর জীবনে একঘেয়েমিও আসলো না। যেমন আমাদের প্রবাসীদের কাছে কোনো একদিন ঘরে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়া, বা বাইরের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, বা শপিং করতে যাওয়া, বা আশেপাশেই কোথাও ঘুরতে যাওয়া, বা সব কাজের শেষে রাতের বেলা কোনো একটা মুভি চালিয়ে বসে পড়া। এইভাবেই আমরা আমাদের দিনগুলোকে স্পেশাল বানিয়ে তোলার অনবরত একটা চেষ্টা চালাতেই থাকি। তবে গত কয়েকদিন ধরে সকালবেলাটা হলেই নতুন একটা কাজ অ্যাড হয়েছে, জানেন? আগে সকালবেলাটা হলেই চা খেতে খেতে এখানকার নিউজ চ্যানেলটা চালিয়ে বসে পড়তাম আর কানাডাতে কোথায় কি হচ্ছে সেই খবরটা জেনে নিতাম। কিন্তু গত বেশ কয়েকদিন ধরে সকালবেলা ঘুম থেকে উঠে চা বসানোর আগেই এখানকার ইংলিশ নিউজ চ্যানেলটা চালানোর আগে বাংলা নিউজ চ্যানেলটা চালিয়ে দিচ্ছি, জানেন? মনটা একদমই ভালো লাগছে না। ভিডিও এডিট করতে বসা তো অনেক দূরের কথা, রান্নাটাও যেন কোনো রকমে সেরে রান্নাঘর থেকে বেরিয়ে আসছি। সকালবেলাটা ঘুম থেকে উঠেই কানটা যেন শুনতে চাইছে নিজের শহরের কোনো একটা ভালো খবর। মন যেন ক্ষণে ক্ষণে বলে উঠছে, কবে হবে এর বিচার, কবে পাবে দোষীরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি। তবে সত্যি কথা বলতে তো, যে সমস্ত ঘটনাগুলো নিউজ চ্যানেলের মাধ্যমে শুনতে পারছি বা জানছি, সেসব শুনে এখন তো সবচেয়ে বড় প্রশ্ন এটা যে আমাদের দেশের আইনি ব্যবস্থা বা বিচার ব্যবস্থায় এই মর্মান্তিক ঘটনার কোনো সুবিচার আদৌ কি হবে? জানি না কি হবে, তবুও আমরা আশাবাদী। জীবনের এই আশাগুলোই হয়তো কোনো না কোনোভাবে আমাদেরকে পজিটিভ রাখে, বা বলা যেতে পারে আমাদেরকে বাঁচিয়েও রাখে। গুটি কয়েক মানুষের বিকৃত মানসিকতা এবং অসুস্থ মানসিকতার জন্যই আমাদের দেশ, আমাদের প্রিয় শহরটা এখনো কোথাও না কোথাও পিছিয়ে রয়েছে এবং যত দিন যাচ্ছে ততই অসুস্থ হয়ে পড়ছে। সত্যিই সময় এসেছে যে সমস্ত অসুস্থ মানুষজনদের কারণে আমাদের সমাজ, আমাদের শহর, আমাদের দেশটা পিছিয়ে রয়েছে, অসুস্থ হয়ে পড়ছে, তাদেরকে এবার কড়া ডোজের ওষুধ খাওয়ানোর। আশা রাখবো অপরাধীর অত্যাচারের পরিমাণ থেকে যেন অপরাধীর শাস্তির পরিমাণটা অনেকটা বেশি জোরালো এবং কঠিন হয়। তাহলেই হয়তো অপরাধটা অনেকটাই কমে আসবে। এরকম জঘন্য অপরাধ করার আগে মানুষজন কয়েকশোবার ভাববে। আর আমাদের সমাজ, আমাদের শহর এবং আমাদের দেশটা মেয়েদের জন্য আরেকটু বেশি নিরাপদ হয়ে উঠবে। তো যাই হোক, এইসব কথা নিয়ে আলোচনা করতে করতে ওইদিকে মাছটা আমার রান্না করা হয়ে গেছে,
কিন্তু শেষের দিকটাতে কি কি দিলাম সেটা আর আপনাদেরকে বলা হলো না। তো চলুন এখনই আপনাদেরকে একটু বলে দিই যে আমি কি কি লাস্টে অ্যাড করেছিলাম। যদিও আপনারা কিছুটা তো দেখেই নিয়েছিলেন। তো গরম দুধের সাথে ১ চামচ মতো ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে সেটা অ্যাড করার ৭-৮ মিনিট পর আমি ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছিলাম এবং তার ঠিক ১০-১২ মিনিট পর আমি সবশেষে অল্প একটু গোলমরিচ গুঁড়ো, গুঁড়ো গরম মসলা আর ২ চামচ মতো ঘি দিয়ে ফ্লেমটা অফ করে ৫ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি একটু আলুর ভর্তা বানাবো, তাই একটু আগে দুটো পেঁয়াজ কেটে নিলাম। আর এখন আলুর ভর্তাটা যেহেতু সর্ষের তেল দিয়ে বানাবো, তাই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে ৩-৪টে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এই যে ৪-৫টা মতো আলু আমি অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর ওইদিকে যতক্ষণ আলুর ভর্তার জন্য পেঁয়াজটা ভালো মতো ভাজা হচ্ছে, ততক্ষণ এইদিকে আমি আরও ৩-৪টে মতো পেঁয়াজ কেটে রেখে দিচ্ছি। আসলে ভাবছি কাল সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য একটু ঘুগনি বানাবো আর তার সাথে কয়েকটা রুটি বানাবো। আর দুপুরে খাওয়ার জন্য একটু মাংস রান্না করব। আর ঘুগনি বলুন বা মাংস, দুটো রান্নাতেই পেঁয়াজ তো দিতেই লাগবে। তাই ৩-৪টে মতো পেঁয়াজ কেটে একটা বাটিতে রেখে সেটাকে ভালো মতো র্যাপ করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তাহলে কালকে যখন রান্নাটা বসাবো, ফ্রিজ থেকে বার করে ঝটাপট করে রান্নাটা বসিয়ে দিতে পারবো। আর ঘুগনি বানানোর জন্য ছোলাটাকে আজ রাতেই ভালো করে সেদ্ধ করে রেখে দেবো। তাহলে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা সারা হয়ে যাবে। এখন দুপুর প্রায় ২টো মতো বাজে। আমার রান্নাবান্না এদিকে শেষ। স্যামন মাছ, আলুর ভর্তা, লাল শাক সব রেডি। এখন শুধু ফ্রিজ থেকে ডালটা বার করে মাইক্রোওয়েভে একটু গরম করে নিলেই হয়ে যাবে। তো যাই, এবার মেয়েকে নিয়ে খেতে বসে পড়ি। আর আমার এই ব্লগটাকেও আজকের জন্য আমি এখানেই শেষ করছি। আর আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.